দেখো আজকের এই সিরিজটা শুরু করব। তো আগের ভোক্যাব নিয়ে কয়েকটা সিরিজ করেছিলাম, যেগুলো ভোক্যাব রিভাইজ নিয়েছিল। এই সিরিজটা অ্যাকচুয়ালি শুরু করব জিকে নিয়ে। এবারে জিকে জিএস তো একটা হিউজ বড় একটা চ্যাপ্টার, যেটার মধ্যে অনেক ইনফরমেশান থাকে, অনেক রিভিশন থাকে। তারপরে একটা মোটামুটি ঠিকঠাক জায়গা, তাও একটা ব্রিলিয়ান্ট নয়, এক্সিলেন্স নয়, বাট ঠিকঠাক একটা জায়গা অবধি পৌঁছানো যেতে পারে। সো আজকের এই নতুন সিরিজটা স্টার্ট করতে চলেছি, যেটাই ইন্ডিয়ান মানে জিকের যে কটা সাবজেক্ট আছে, মোর যে কটা সাবজেক্ট আছে, তোমার যেরকম তার মধ্যে ইকোনমিক্স আছে, আর কি আছে, জিওগ্রাফি আছে, আর কি আছে, হিস্ট্রি আছে, আর কি আছে, আর আছে কি, আর আছে জিওগ্রাফি, হিস্ট্রি, আর কি, পলিটি, রাইট? এই চারটে মোটামুটি কোর সাবজেক্ট হয়। এবারে এই সাবজেক্ট থেকে যে যে ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, সেটার উপর আমরা ফোকাস করব, এবং বিশেষ করে স্ট্যাটিক জিকে, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, আর কি, আর হচ্ছে সায়েন্সের যে পোর্শনটা, ওটা লাস্টে কভার করবেন। মেজর অফ দ্য প্রশ্ন আমরা জানি এই চারটে সাবজেক্ট থেকে আসে। তো প্রিভিয়াস কয়েক বছরে যে ধরনের প্রশ্ন এসেছে, আমরা সেই ধরনের প্রশ্ন কী কী এসেছে এবং ইনফরমেশান বেস ওর সাথে যা যা আছে রিলেটেড, যত রকম মোটামুটি আয়ত্তের মধ্যে আনা যেতে পারে, সেগুলো নিয়ে ডিসকাশন করা হবে। সো আজকের মোটামুটি কোশ্চেন নিয়ে কিন্তু ডিসকাশন করা হবে, ওকে, থিওরি নিয়ে নয়। এবং ওর সাথে যা যা থিওরি আছে সেগুলো নিয়েও ডিসকাশন করা হবে, যতটা ডেপথে আমরা পড়তে পারি, ওকে। স্টার্ট করা যাক তাহলে। সো আজকের ফার্স্ট সাবজেক্ট হচ্ছে পলিটি। পরপর একটার পর একটা সাবজেক্ট আসবে, কী বেসিসে আসবে সেটা তো পরপর দেখা যাবে, বাট আজকের ফার্স্ট হচ্ছে পলিটি। এবারে যারা পড়েছো তারা একমাত্র এটাই মোটামুটি অ্যাটেম্প্ট করতে পারবে। সো আজকে ফার্স্ট প্রশ্ন, আর টাইপ বেস পরপর যাবে, একদম সিরিয়াল ওয়াইজ। কনস্টিটিউশন কীভাবে তৈরি হয়েছে, প্রিঅ্যাম্বল কী হবে, প্রতিটা সাবজেক্টে একটার পর একটা অর্ডারে আর কি এগোনো হবে, ওকে। সো হোয়াট অ্যামং দ্য ফলোইং প্রপোজাল, ফার্স্টের প্রশ্ন হচ্ছে হোয়াট অ্যামং দ্য following proposal the suggestion for the Constitution Assembly first 1935, who among the following proposed the suggestion for the Constitution Assembly first 1935 কে প্রথমবার কনস্টিটিউশনের ব্যাপারে কথা বলে আর কি, জানায়, প্রপোজ করে তাদের দাবি যে ইন্ডিয়ার একটা নিজস্ব কনস্টিটিউশন দরকার, ওকে। এবারে এখানে না একটু কনফিউশনের জায়গা আছে। কীভাবে? দেখো, আমরা জানি যে মনীন্দ্রনাথ রায়, এম.এন. রায় 1934-এ উনি প্রথমবার জানায়, কিন্তু 1935-এ কে জানায়? কংগ্রেস ডিমান্ড করে কনস্টিটিউশনের ব্যাপারে। এবারে এখানে তো তোমার 1935 দিয়েছে, এবারে এটা তো কংগ্রেস, কিন্তু অপশানে দেখো কংগ্রেস নেই। সো আমরা যদি কনস্টিটিউশনের ফার্স্ট যে মেকিং কনস্টিটিউশনের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পারবো প্রথম তো মতিলাল নেহরু, তোমার হচ্ছে মতিলাল নেহরু 1928-এ প্রথমবার 1928-এ উনি দাবি করে, ঠিক আছে। তারপরে এম.এন. রয় আর কি দাবি করে, ঠিক আছে, সেটা হচ্ছে 1934। কিন্তু 1935-এ আলটিমেটলি ন্যাশনাল কংগ্রেস দাবি করা শুরু করে। তো এখানে ন্যাশনাল কংগ্রেস নেই। সো আমরা তাহলে যেখানে এখানে মানে অপশান রিলেটেড না, সো আমরা এখানে এম.এন. রয়তে টিক মারব, ওকে। 1928-এ, ঠিক আছে, মতিলাল নেহরু, জওহরলাল নেহরুর আর কি বাবা, উনি বড় একজন অ্যাডভোকেট ছিল, ওকে। এবারে তিনি নেহরু রিপোর্ট প্রথমবার ডিমান্ড করে, নেহরু রিপোর্ট, ওকে। তারপর হচ্ছে 1935-এ মনীন্দ্রনাথ রায়, এম.এন. রয়,
ঠিক আছে, এম.এন. রয় কনস্টিটিউশনের দাবি করে এবং আলটিমেটলি 1935-এ, ঠিক আছে, 1935-এ ইন্ডিয়ান কংগ্রেস দাবি করে। ঠিক আছে, তারপরে তোমার অগাস্ট অফার, টিপস অফার, ঠিক আছে, ওয়েবল প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, এগুলো মোটামুটি আলটিমেটলি চলে, কিন্তু একটাও কাজ হয় না, কারণ তখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল। ঠিক আছে, তারপর ক্যাবিনেট মিশন যখন প্ল্যান আর কি 1946-এ মানে পেশ করা হয়, তখন ব্রিটিশ ক্যাবিনেট থেকে 3জন মেম্বার, ঠিক আছে, কনস্টিটিউশনের ব্যাপারে আর কি মোটামুটি চিন্তাভাবনা করা স্টার্ট করা হয়। তারপরের প্রশ্ন দেখো, তারপরে কি বলছে, এগুলো মুছে দিই। তারপরে বলছে হু প্রেসিডেন্ট ওভার দ্য ইনাগুরাল মিটিং অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি ইন ইন্ডিয়া। দেখো এখানে তো হয়ে যাবে তোমার ডক্টর সচিনানন্দ সিনহা হয়ে যাবে। ঠিক আছে, কারণ রাজেন্দ্র প্রসাদ কখন ছিল? রাজেন্দ্র প্রসাদ ছিল যখন কনস্টিটিউশন তৈরি হয়নি, তৈরি হচ্ছে তখন আপাতত, মানে ওই ইন্টারিম গভর্নমেন্টের মতো একজনকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছিল। কারণ দেখো কনস্টিটিউশন তো বানানো হচ্ছে, কিন্তু নিয়ম আইন শৃঙ্খলা কারোর হাতে মানে যদি কারোর হাতেই না থাকে, তাহলে তো যা হোক কাজকর্ম আমাদের দেশে চলবে। সেই জন্য আপাতত ওই সচিন চিন্নানন্দ সিনহাকে আপাতত ওই টাইমের জন্য, যতদিন আর কি তোমার ডিসেম্বর 11, 1946 অবধি, যতদিন না কনস্টিটিউশন মানে ফার্স্ট মিটিং হয়নি, ততদিন ওনাকে ওখানে আর কি রাখা হয়েছিল। এবং তারপরে রাজেন্দ্র প্রসাদ হয়েছিল আমরা জানি ফার্স্ট। ওকে, তারপরে চেয়ারম্যান ছিল কে? চেয়ারম্যান ছিল ডক্টর এইচ.সি. মুখার্জি। ওকে, ভাইস প্রেসিডেন্ট ছিল। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, হুইচ অ্যাক্ট পাসড বাই ব্রিটিশ পার্লামেন্ট to address the shortcomings of the Regulating Act of 1773 is also known as East India Company Act 1984. সেখানে বলা আছে যে which act passed British parliamentary to address the shortcoming Regulating Act of 1773 is also known as East India Company Act 1784, রাইট? বলছে যে এখানে কোন অ্যাক্ট, ঠিক আছে, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে পরিচিত। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট হিসেবে পিট ইন্ডিয়ান অ্যাক্ট নামে পরিচিত। ওকে, ওকে, তারপর বলছি হু ওয়াজ দ্য অ্যাপয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন অ্যাডভাইজার ইন 1946 ডিউরিং ফ্লেমিং ইন্ডিয়ান কনস্টিটিউশন? সেটা হয়ে যাবে কি, বি.এন. রাও। ওকে, দেখো এই জায়গাটা যদি খেয়াল করো, বলছে লিগাল কনস্টিটিউশন অ্যাডভাইজার বি.এন. রাও। ওকে, এছাড়াও যখন কনস্টিটিউশন বানানো হচ্ছে, ঠিক আছে, আমরা পড়েছি কি কনস্টিটিউশন যখন বানানো হচ্ছে তখন যাদের আর কি হচ্ছে তোমার দুটো কমিটি তৈরি হয়েছে, একটা মেজর কমিটি, ঠিক আছে, একটা মেজর কমিটি আর একটা কি মাইনর কমিটি। এবার মেজর কমিটিতে ছিল কটা? ছিল 8টা। আর মাইনর কমিউনিটি ছিল কটা? মাইনর কমিউনিটিতে ছিল 13টা, কোনো কোনো জায়গায় 14টাও লেখা আছে। ওকে, তো তাদের কাজ কি, কোনটা কোনটা ছিল সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমরা পড়েছিলাম। কিন্তু যখন কনস্টিটিউশন, আর এখানে আছে কি চিফ, কি আছে, চিফ ড্রাফটম্যান, রাইট? চিফ ড্রাফটম্যান কে ছিল? এস.এন. মুখার্জি। ওকে, চিফ ড্রাফটম্যান ছিল হচ্ছে এস.এন. মুখার্জি। ওকে, তারপরে দেখো বলছে হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন প্রভিশন অন দ্য ইউনিয়ন টেরিটরিজ? ঠিক আছে, এর মধ্যে কোন পার্টি ইউনিয়ন টেরিটরিজ নিয়ে কথা বলা আছে? পরে যখন মানে এই যে মেকিং কনস্টিটিউশনের পরে যখন যাবো এই প্রশ্নটা তখন আসবে, বাট তাও যদি এখানে করা হয় তাহলে পার্ট 8-এ। ওকে, পার্ট 8-এ কী আছে? ভারতবর্ষের যে প্রান্তগুলো আছে সেইগুলো নিয়ে কথা বলা আছে। ঠিক আছে, পার্ট 8-এ আছে অফ দ্য কনস্টিটিউশন ইজ কনসার্ন উইথ অ্যান অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়ান টেরিটরিজ। ওকে, তারপরে কী বলছে দেখো, প্রিন্সলি স্টেট হায়দ্রাবাদ ওয়াজ ব্রট আন্ডার দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ইন দ্য ইয়ার। বলছে প্রিন্সলি স্টেট অফ হায়দ্রাবাদ ওয়াজ ব্রট আন্ডার দ্য ইন্ডিয়ান ইউনিয়ন অফ দ্য ইয়ার। তো হায়দ্রাবাদ আগে প্রিন্সলি স্টেট ছিল। প্রিন্সলি স্টেট মানে কি, রাজাদের আর কি পুরো ভারতবর্ষই তো ব্রিটিশদের কবজায় ছিল। এবারে কিছু কিছু প্রিন্সলি স্টেট ছিল যেখানে রাজাদের, এবং আলাদা আলাদা যে অ্যাডভাইজারি যে কমিটিগুলো, যেমন আমরা দেখি যে কিছু কিছু পদ যেগুলো আইএসদের সামলাতে দেওয়া হয়, সরকারি পদ,
তো ওরকমই কিছু কিছু জায়গা ছিল যেগুলো প্রিন্স লিস্টের রাজাদের আর কি হাতে ছিল, এবং কিছু কিছু জিনিস এরকম আর কি অ্যাডভাইজারি কমিটিতে যারা ছিল তাদের মধ্যে ভাগ করা হতো। তো এখানে বলছে প্রিন্স লিস্টেড হায়দ্রাবাদ ছিল ওয়াজ বট আন্ডার দ্য ইউনিয়ন ইন্ডিয়ার ইউনিয়নের মধ্যে কবে প্রিন্সলি এস্টেট আসে। ওকে, সো 1948 আসে। ওকে, এটা হয়ে যাবে 1948। ওকে, অপারেশন পোলো নামক 3 দিনের সামরিক অভিযান সফল সমাপ্তির পর 17 ডিসেম্বর 1948 সালে হায়দ্রাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়ন অধীনে আনা হয়। ওকে, সো তারপরে কি বলছে, বলছে পার্ট 5, ঠিক আছে। এগুলো যখন পরপর পড়া হয় তখনই আর কি কোন পার্টে কোনটা আছে জানা যায়, ঠিক আছে। বলছে পার্ট হচ্ছে 15-এ 15 নম্বর পার্টে কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়ান ডিল কোন এর সাথে ডিল করে। ওকে, 5-এ কী আছে, সরি 15-এ কী আছে। ওকে, দেখো আর্টিকেল 324 থেকে 329-এ, ঠিক আছে, ইন্ডিয়ান ইলেকশন কমিশনের ব্যাপারে বলা আছে। ওকে, সেখানে হয়ে যাবে ইলেকশন। ওকে, তারপর কী বলছে, পলিটি অফ এ কান্ট্রি ইজ ডিজাইনড অ্যাকর্ডিং টু ইটস ড্যাশ অ্যান্ড এনি চেঞ্জ টু দ্য পলিটি ইজ পসিবল অনলি ওয়েন অ্যান অ্যামেন্ডমেন্ট ইজ মেড। অ্যামেন্ডমেন্ট মানে কি, বদলানো হবে। বলছে যে পলিটি কান্ট্রি আর কি অ্যাকর্ডিং টু এই চারটের মধ্যে কোনটার মধ্যে যখন অ্যামেন্ডমেন্ট করা হয় তখন কোনটার মধ্যে, এই চারটের মধ্যে কোন অপশানটা আর কি এখানে হবে যখন অ্যামেন্ডমেন্ট করা হয়, কিসের ওপর ভিত্তি করে। দেখো মানুষের ওপর তো ভিত্তি করে হয় না, প্রিয়াম্বেল তো ফার্স্ট ফেজকে বলা হয়, প্রিয়াম্বেলের ওপর তো হয় না। তাহলে এখানে কী হবে, গভর্নমেন্ট আর কনস্টিটিউশনের ব্যাপারে হবে। সেটা হয়ে যাবে কি কনস্টিটিউশন। গভর্নমেন্টের উপর কী করে হবে, গভর্নমেন্ট তো চাইবেই চেঞ্জ করতে না। ওকে, ধরো এখন সেন্ট্রালে বিজেপি আছে, তো ওরা নানা রকম সিএ ফিএ নিয়ে আসছে, তো এগুলো তো গভর্নমেন্টের উপর হয় না, এগুলো কনস্টিটিউশনের উপর আর কি হয়। তারপর কী বলেছে দেখো, এটা লেটেস্ট প্রশ্ন, বলছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট হোম মিনিস্টার কে ছিল, আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেল ছিল। ওকে, ঠিক আছে। এখন কে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে। আর প্রথম, ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম তোমার হোম মিনিস্টার ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, তাই হচ্ছে জিবি মাভলাঙ্কার ওয়াজ চেয়ারম্যান অফ দ্য ড্যাশ অফ দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। ওকে, যে জিবি মাভলাঙ্কার কে ছিল। ওকে, দেখো এখান থেকে যদি তুমি অপশান কাটো তাহলে একটা তো হচ্ছে যে এখানে হচ্ছে বিজনেস কমিটি, বিজনেস কমিটি বলে কিছু ছিলই না, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, বিজনেস কমিটি বলে কিছু ছিল না, হবে না, ঠিক আছে। এখানে অ্যাডভাইজারি কমিটি আছে, কমিটি অফ ফাংশন আছে, আর অ্যাডহক কমিটি, ঠিক আছে। এবারে অ্যাডহক কমিটি আমরা জানি খুব ইম্পর্টেন্ট, অ্যাডহক কমিটিতে কে ছিল, রাজেন্দ্র প্রসাদ ছিল আমরা জানি, ঠিক আছে। কিন্তু অ্যাডভাইজারি কমিটিতে কে ছিল, অ্যাডভাইজারি কমিটিতে ছিল বল্লভভাই প্যাটেলই ছিল, ঠিক আছে। তো বাকি থাকলো কোনটা, ফাংশন। এখানটায় যদি খেয়াল করো কি বলেছে, ফাংশন, রাইট। এই দেখো জিবি মাভলাঙ্কার ছিল এই যে কই কমিটি ফাংশন কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ওকে, আর তোমার সর্দার বল্লভভাই প্যাটেল ছিল অ্যাডভাইজারি কমিটিতে। ওকে, ওকে, তারপরে কী বলছে, হু অ্যামং দ্য ফলোইং বিকাম আ পার্ট অফ দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি ফ্রম মাদ্রাস কনস্টিটিউশন 1947 1946। হচ্ছে কনস্টিটিউট অ্যাসেম্বলি থেকে মাদ্রাস থেকে, ঠিক আছে, এর মধ্যে 4 জনের মধ্যে 1946-এ কে নির্বাচিত হয়, ঠিক আছে, কে নির্বাচিত হয়। সো এটা হয়ে যাবে কোনটা, এটা হয়ে যাবে তোমার আম্মু আম্মু স্বামীনাথন। ওকে, ইনি একজন সমাজকর্মী ছিল, ঠিক আছে। তো ওনাকে আর কি মাদ্রাজ নির্বাচনের পর ওনাকে গণপরিষদের আর কি সদস্য বানানো হয়। ওকে, তারপরে কি বলছে, তা বলছে দ্য ওপেনিং ওয়ার্ড অফ দ্য প্রিয়াম্বেল টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর বরোড ফ্রম কোথার থেকে নেওয়া হয়েছে প্রিয়াম্বেলটা, আমরা ভালো করেই জানি কোনো না কোনো জায়গার থেকে আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছে প্রতিটা পার্টকেই। সো বলা হয়েছে এখানে কি বলেছে যে ওপেনিং ওয়ার্ড অফ দ্য প্রিয়াম্বেলকে কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে। সো আমরা ইউএস থেকে প্রিয়াম্বেল
অ্যাডপ্ট করেছিলাম যখন প্রিয়াম্বেল পড়বো, মানে যারা পড়েছে আর কি তারা জানে। আর আজকের ফার্স্ট পেজটায় মানে মেকিং কনস্টিটিউশন এটা নেই, প্রিয়াম্বেল পড়ে আর কি। সো এটা প্রিয়াম্বেল হয়ে যাবে। ওকে, যখন প্রিয়াম্বেল থেকেও প্রশ্ন আসবে তখন দেখিয়ে দেবো। ওকে, তা হচ্ছে হাউ মাচ টাইম ওয়াজ টেকেন টু ফ্রেম কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া, কতদিন লেগেছে কনস্টিটিউশন বানাতে? 2 বছর 11 মাস 17 দিন লেগেছে। ওকে, 2 বছর 11 মাস 17 দিন। ওকে, দেখি এই রিলেটেড কী কী আর কি ফ্যাক্ট আছে, দেখো ভালো করে দেখো যে এখানে বলা হয়েছে 2 বছর 11 মাস 18 দিন। ওকে, কত টাকা লেগেছে? 64 লাখ টাকা। ওকে, বানাতে। এটা হচ্ছে 11টা সিজন 165 দিন করে হয়েছে। 11টা সিজন হয়েছে 165 দিন করে, মানে তুমি ভাবছো যে 2 বছর লেগেছে, তা 2 বছরে তুমি ভাববে যে 365 ইন্টু 2 হবে। এবারে আমরা তো জানি প্রতিদিন এরকমভাবে তোমার হচ্ছে যেরকম পার্লামেন্ট এখন উইন্টার সিজন চলছে, এবারে ওরকমভাবে তো ডেলি হয় না, পার্লামেন্টারে সিজন ওয়াইজ এরকম ইয়ে চলে, সিজন চলে। তো 2 বছরের মধ্যে 165 দিন ধরে 11টা সিজনে, ঠিক আছে, বেসিসে তোমার হচ্ছে কনস্টিটিউশন বানানো হয়েছিল। তারপরে কী হচ্ছে, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নো অ্যাজ ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া? ম্যাগনা কার্টা নামে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোনটা পরিচিত? ঠিক আছে, তো এটা কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে পার্ট 3কে বলা হয় ম্যাগনা কার্টা। ওকে, তারপরে কি বলছে, এটা অতটা ফ্যাকচুয়াল না, এটা জাস্ট একটা প্রশ্ন। তা হচ্ছে এভরি ল ইনাক্টেড বাই দ্য গভর্নমেন্ট হ্যাজ টু বি কনফার্মিং উইথ দ্য, বলছে প্রতিটা ল গভর্নমেন্টের হ্যাজ বিন কনফর্মিটি উইথ দ্য কনস্টিটিউশনাল, সাংবিধানিক প্রতিটা ল। ওকে, অরিজিনাল টেক্সট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্ট ড্যাশ আর্টিকেল। অরিজিনাল টেক্সট ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্ট ড্যাশ আর্টিকেল। বলছে কনস্টিটিউশনের মধ্যে কতগুলো অনুচ্ছেদ আছে, তো আমরা জানি কতগুলো অনুচ্ছেদ আছে, 395টা অনুচ্ছেদ আছে, ঠিক আছে, 395 আছে। আচ্ছা 22টা কী আছে? 22টা আছে হচ্ছে পার্ট আছে, 22টা পার্ট, ঠিক আছে। আর কি আছে? আর আছে হচ্ছে তোমার হচ্ছে 12টি শিডিউল আছে, ঠিক আছে। 22টা না 25টা পার্ট? 22টা পার্ট আছে, 8টা শিডিউল আছে। ওকে, এগুলো কিন্তু আগে ছিল, এখন কি হয়েছে, এখন হয়ে গেছে 448টা আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে না। আচ্ছা 25টা পার্ট আছে, আর কি আছে, আর 12টা শিডিউল আছে। ওকে, সেটা বলেছে অরিজিনাল টেক্সট, অরিজিনাল তখন কত ছিল? তা বলছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান কনসিস্ট অফ দ্য আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট? বলছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কনসিস্ট অফ দ্য আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেটের ব্যাপারে কোন পার্টে বলা রয়েছে? ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসিতেই বলা থাকবে। দেখো প্রিয়াম্বেল তো সম্ভব নয়, ফার্স্ট পেজকে কী করে ওখানে লেখা থাকবে? ফান্ডামেন্টাল রাইটে কী করে, ঠিক আছে, এটা কী লিখেছে, ফান্ডামেটেরিয়াল রাইট, বাবা। আচ্ছা তারপরে কী বলছে দেখি, বলছে পার্ট ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স উইদিন দ্য কান্ট্রি। বলছে যে পার্ট ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড দ্য ফ্রিডম অফ ট্রেড কমার্স উইদিন দ্য কান্ট্রি। ভারতের মধ্যে, ঠিক আছে, ফ্রিডম মানে ফ্রিডমভাবে ট্রেড কমার্স মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য করার কথা কোন পার্টে বলা রয়েছে? সেটা কোনটা হয়ে যাবে? 13 নম্বর পার্টে বলা আছে। ওকে, আর এটা বলা আছে কতই, এটা বলা আছে আন্ডার দিস পার্ট ফ্রিডম অ্যান্ড ট্রেড কমেন্টস অ্যান্ড ইন্টারকোর্স ইজ প্রোভাইডেড আন্ডার আর্টিকেল 301 to 307 এর মধ্যে বলা আছে। ওকে, 301 আর কিসে বলা আছে? 301 আর 307। তারপরে দেখো বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন অ্যাক্ট পাস? কত সালে চাইল্ড ম্যারেজ একটা পাস করা হয়, ঠিক আছে। চাইল্ড ম্যারেজের মানে নিয়ন্ত্রণ করার বয়সটা যখন 14 থেকে 18 করা করা হলো, ঠিক আছে, তো সেটা হয়ে যাবে তোমার 1929 সালে। ওকে, 1929 সালে একজন বড় জাজ ছিলেন,
তার আর কি সহযোগিতায় হরবিলাস সারদা নামের, তো 14 বছর ছিল আগে এজ, বিয়ের বয়স, তাও সেটা থেকে 18 করে দেওয়া হয়। ওকে, তারপরে কি বলছে দেখো, সুপ্রিম কোর্ট রুল ইন দ্য কেশবনন্দা ভারতী কেস অফ দ্যাট প্রিয়াম্বেল ইজ কনস্টিটিউট অফ কনস্টিটিউশন। তো কেশবনন্দা ভারতী কেস তুমি ইউপিএসসি বা বড় বড় পরীক্ষা তো শুনতে পাবে। সো কেশবনন্দা ভারতী কেসে বলা হয়, পেরুবাড়ি ইউনিয়ন মামলায় 1960-তে বলা হয় যে প্রিয়াম্বেল কোনো কনস্টিটিউশনের পার্ট না, কিন্তু পরবর্তীতে কেশবনন্দা ভারতী কেস যখন 1973-তে হয়, তখন সুপ্রিম কোর্ট জানায় যে প্রিয়াম্বেলও অ্যামেন্ডমেন্ট করা সম্ভব আর্টিকেল 368-এর মাধ্যমে। ঠিক আছে, সেটাই বলছে, সুপ্রিম কোর্ট রুল কেশবনন্দা ভারতী কেস ওয়াজ ড্যাশ প্রিয়াম্বেল ইজ সিচুয়েট কনস্টিটিউট। সো 1973-তে নতুন করে জানানো হয় যে অ্যামেন্ডমেন্ট করা সম্ভব প্রিয়াম্বেলকে। ওকে, তারপর বলছে কি বলছে, দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ড্যাশ অ্যাসিওর দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল। ইন প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ড্যাশ অ্যাসিওর্স দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালের উপর কী করা উচিত, ফ্র্যাটার্নিটি, মাতৃত্ব। ঠিক আছে, তারপরে কি বলছে বলছে, the feature of bicameralism in Indian constitution is borrowed from the constitution of, কোথা থেকে borrowed করা হয়েছে, bicameralism। বাইক্যামেরালিজম মানে কি, বাইক্যামেরালিজম মানে হচ্ছে যে এই যে আমরা সেন্ট্রাল আর গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট নিয়ে থাকি না, যে এই যে সেন্ট্রালে ধরো বিজেপি আর স্টেটে কে তৃণমূল, এবারে এই যে কনসেপ্ট আছে, সেন্ট্রাল আলাদা পার্টি থাকবে, ঠিক আছে, আর স্টেটে আলাদা পার্টি থাকবে, এবং তারা নিজেদের আলাদা আলাদা সরকার চালাবে। তো এটাকেই বলা হয় বাইক্যামেরালিজম। এটা নেওয়া হয়েছিল ইউকে থেকে। ঠিক আছে, সো ব্রিটেন, এটা নেওয়ার কারণ কী ছিল, এটা নেওয়ার কারণ ছিল যে পাওয়ারটাকে না ব্যালেন্স করা, যে দুজনে আলাদা আলাদাভাবে নিজেদের পাওয়ারকে ব্যবহার করবে এবং সময়ের সাথে সাথে পরিবর্তনশীল হবে। ওকে, তারপরে কী বলছে, ওয়েন ডিড দ্য ড্রাফটিং কমিটি পাবলিশ ফার্স্ট ড্রাফট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফার্স্ট ড্রাফট কবে বের করা হয়, ফার্স্ট ড্রাফট কবে বের করা হয়, ফার্স্ট ড্রাফট বেরিয়েছিল কনস্টিটিউশনের হচ্ছে যে February 1948। ওকে, এই জায়গাটা যদি খেয়াল করো যে 21শে ফেব্রুয়ারি ফার্স্ট ড্রাফট ওয়াজ পাবলিশ, 8 মান্থ পিপল অফ দ্য ডিসকাস। আচ্ছা, 8 মাস টাইম দেওয়া হয়েছিল এটাকে নিয়ে ডিসকাস করার জন্য। ঠিক আছে, তোমার রিডিং আর ড্রাফট কিন্তু আলাদা। খসড়া তালিকা বলি আমরা, নতুন যে ভোটার তালিকা ড্রাফট লিস্ট বেরোচ্ছে না, এছাড়াও এই রিলেটেড কী কী ফ্যাক্ট আছে, এই রিলেটেড ফ্যাক্ট আছে যে বি আর আম্বেদকর ওয়াজ ইলেক্টেড কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফ্রম বেঙ্গল। হ্যাঁ, আচ্ছা, এটা লেখা রয়েছে যে বেঙ্গল থেকে প্রথমবার বি আর আম্বেদকর দাঁড়িয়েছিল। ওকে, তারপরে সেইটা বাংলাদেশের পার্ট হয়ে যায় পরবর্তীকালে। তো তারপরে ওনাকে বোম্বে প্রেসিডেন্সি থেকে আর কি মানে বোম্বে থেকে জেতানোর পর ওনাকে ইলেক্ট করা হয়। ঠিক আছে, আর ফার্স্ট ড্রাফট কত, 21শে ফেব্রুয়ারি 1948, আর 4 নভেম্বর 1948 বি আর আম্বেদকর ইন্ট্রোডিউস দ্য ফাইনাল ড্রাফট কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে। ওকে, 4 নভেম্বর হচ্ছে ফাইনাল ড্রাফট ইন্ট্রোডিউস করা হয়। ওকে, তারপর কী বলছে, পলিটিক্যাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন লার্জলি ড্র ফ্রম হুইচ কনস্টিটিউশন। বলছে পলিটিক্যাল পার্টটা কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, সেই আর্টিকেলের প্রশ্ন, পলিটিক্যাল কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, সেটা হয়ে যাবে ব্রিটিশ। ওকে, পলিটিক্যাল পার্টটা পার্টিকুলার ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে। তারপর বলছে হুইচ কান্ট্রি হ্যাজ কনসেপ্ট মার্শাল ল হুইচ রেস্ট্রিক্ট ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড বরোড। বলছে ফ্রম হুইচ কান্ট্রি হ্যাজ কনসেপ্ট অফ মার্শাল ল হুইচ রেস্ট্রিক্ট ফান্ডামেন্টাল রাইট বরোড, কোথা থেকে নেওয়া হয়েছে মার্শাল ল এর কনসেপ্টটা। সো মার্শাল ল এর কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে, ইউকে থেকে। ওকে, সো আর্টিকেল 34-এ বলা আছে ফান্ডামেন্টাল রাইট এবং মার্শাল ল নিয়ে বলা রয়েছে। ওকে, এবং ওতে আরও একটা ইয়ে আছে কি, সেটা হচ্ছে ইন্ডিয়ান টেরিটরি নিয়ে। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে, তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ দ্য ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি নিয়ে কী আছে, ইউনিয়ন টেরিটরি নিয়ে আছে পার্ট 1-এ। ওকে, ইন্ডিয়ান টেরিটরি নিয়ে বলা আছে পার্ট 1-এ আর্টিকেল 1 থেকে 4 অবধি আছে। ঠিক আছে, পার্ট 1-এ আর্টিকেল 1 থেকে 4 অবধি আছে, যেটা কিনা ইউনিয়ন অফ স্টেট এবং ল বিষয়ে স্টাবলিশমেন্ট নিয়ে বলা রয়েছে। ওকে, তারপরে কি, হুইচ অফ দ্য ফলোয়িং নট আ বেসিক ফিচার
অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোনটা বেসিক ফিচার নয়। তো এটা হয়ে যাবে ড্রন ফ্রম ওয়ান সোর্স, ঠিক আছে। তা কনস্টিটিউশন বড় নানা রকম জায়গা থেকে নেওয়া হয়েছে আমরা জানি, ঠিক আছে। যেমন পলিটিক্যাল পার্টটা নেওয়া হয়েছে ইউকে থেকে, তোমার ইরিস আমেরিকা, এছাড়াও চায়না থেকে কিছু জিনিস অ্যাডপ্ট করা হয়েছে, ঠিক আছে। সো এটা হয়ে যাবে কি ড্রন ফ্রম ওয়ান সোর্স, সেটা হয়ে যাবে একটি সোর্স থেকে নেওয়া হয়েছে। ওকে, অন দ্য জানুয়ারি 26 জানুয়ারি 1950 ইন্ডিয়া বিকাম, 26 জানুয়ারি 1950 কী করা হয় আমরা জানি, এই ডেটে রিপাবলিক ডে মানানো হয়, তাই না, গণতন্ত্র দিবস, ঠিক আছে। সো এটা হয়ে যাবে একের দাগটা, রাইট। কী হয়ে যাবে, ডেমোক্রেটিক রিপাবলিক, a sovereign democratic republic state. Okay, which of the following part of the Indian constitution is described in the Magna Carta? Magna Carta কোথায় দেওয়া আছে আমি বললাম, কোথায় আছে ম্যাগনা কার্টা, 3 নম্বর পার্টে আছে। ওকে, আচ্ছা তারপর কি বলছে, বলছে দ্য স্টেট ক্যান প্রমোটেড এনি রিলিজিয়ান, বলছে ফিচার উইচ মিনস ইস ফিচার সেকুলারিজম ফিচার। আচ্ছা বলছে স্টেট ক্যান প্রমোট এনি রিলিজিয়ান, না সম্ভবই নয়। তার স্টেট ডাজ নট প্রমোট এনি রিলিজিয়ান, স্টেট প্রমোট রিলিজিয়ান মাইনরিটি কমিটি, স্টেট প্রমোট আর রিলিজিয়ান মেজরিটি কমিটি। এই প্রশ্নটার উত্তর তো দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের কোনো রকমভাবেই ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম, দ্য স্টেট ডাজ নট প্রমোট এনি রিলিজিয়ান হয়ে যাবে, রাইট। তা বলছে দ্য প্রিঅ্যাম্বল কনস্টিটিউশন ইজ ডিসক্রাইব ইন্ডিয়ান অ্যাজ, এখানে দেওয়া আছে ইউনিটারি স্টেট, ফেডারেল স্টেট, এথিস্ট কী করে হবে, সেকুলার স্টেট হয়ে যাবে, রাইট। তারপরে কী বলছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ এস্টাবলিশ পার্শিয়াল জুডিশিয়ারি সিস্টেম, ডুয়েল জুডিশিয়ারি সিস্টেম, আর তারপর কী আছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেম, প্লুরাল জুডিশিয়ারি সিস্টেম। এটা কী করে হবে, চারের দাগটা। সো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেম, আর এখানে কী আছে, এখানে আছে তোমার পার্শিয়াল জুডিশিয়ারি সিস্টেম। ওকে, পার্শিয়াল জুডিশিয়ারি সিস্টেম হয়ে যাবে। পার্শিয়াল জুডিশিয়ারি সিস্টেম মানে কি, আংশিক বিচার ব্যবস্থা, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন এস্টাবলিশড পার্শিয়াল জুডিশিয়ারি সিস্টেম হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ রিপাবলিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বিন বরোড ফ্রম, তো বলছে হুইচ কান্ট্রি হ্যাজ রিপাবলিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বিন বরোড ফ্রম, কোথার থেকে নেওয়া হয়েছে, ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে। রিপাবলিকে কী বলা আছে, বলেছে যে একজন ভারতীয় মানে সর্বোচ্চ নাগরিককে প্রেসিডেন্টকে বলা হয়, ঠিক আছে। তো প্রেসিডেন্ট ইলেক্টেড হয় কি, নমিনেটেড হয়, ইলেক্টেড হয় না, নমিনেটেড হয়, সবাই নমিনেট করে পাঠায়। সো প্রেসিডেন্টকে নিযুক্ত করার টেনিয়ার কত, 5 বছর হয়। সো প্রিয়াম্বেল ইন্ডিকেট করেছে রিপাবলিকের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যে একজন হেড থাকবে, সেটা কি না, প্রেসিডেন্ট। ওকে, তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং ডেট ডাজ ইন্ডিয়া সেলিব্রেট কনস্টিটিউশন ডে, কনস্টিটিউশন ডে কবে মানা হয়, 26শে নভেম্বর মানা হয়। ওকে, 26শে নভেম্বর, 26শে জানুয়ারি নয় কিন্তু, ঠিক আছে, 26শে নভেম্বর মানা হয় কনস্টিটিউশন ডে। ওকে, তারপর বলছে কি হুইচ ফলোইং কনস্টিটিউশন ইন্সপায়ার অফ ল মেকিং প্রসেস ইন ইন্ডিয়া, ল মেকিং প্রসেস ইন্সপায়ার করে, ল মেকিং প্রসেসকে কনস্টিটিউশন কোথার থেকে নেওয়া হয়েছে, ল মেকিং প্রসেসটাও ব্রিটিশ কাউন্সিল থেকে আমরা নিয়েছি। ওকে, ল মেকিং প্রসেসটাও ইন্সপায়ার হয়ে ব্রিটিশ কাউন্সিল থেকে নিয়েছি। ওকে, তা বলছে হুইচ ফলোইং নট আ কনস্টিটিউশনাল বডি, তো কনস্টিটিউশনাল বডি কোনটা নয়, বলছি চারটের মধ্যে কোনটা কনস্টিটিউশনাল বডির পার্ট নয়। সেখানে দেওয়া আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অবশ্যই ইলেকশন কমিশন ইন্ডিয়া তো আমরা পড়েইছি, তো এটা তো হয়ে যাবে। আচ্ছা আর কি আছে, আর বলছে যে ন্যাশনাল কমিশন ব্যাকওয়ার্ড ওবিসি নিয়ে, যেটা অবশ্যই। তারপরে হচ্ছে অডিটর জেনারেল, ঠিক আছে, এটাও হয়ে যাবে। এটাকে কে বলে, সর্বোচ্চ আর কি সরকারের হয়ে আর কি, সরি লোকসভায় যিনি আর কি সাহায্য করে। ওকে, তো এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে উত্তর। ওকে, রিপাবলিক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা কনস্টিটিউশনের কোথাও নেই, সেখানে লিখেছে যে নট আ কনস্টিটিউশনাল বডি। সো পার্ট 1-এ এই কটাই প্রশ্ন ছিল, ঠিক আছে। কী নিয়েছিল, বেসিক ছিল হচ্ছে যে কনস্টিটিউশনের মেকিং কনস্টিটিউশন এবং মানে ওভারঅল উপরে উপরে কোন কোন পার্টে কী কী আছে সেইগুলো, কী ধরনের প্রশ্ন আসে সেইগুলো আজকে আমরা অ্যাটেম্প করলাম। এরপরে পরপর আর কি এগিয়ে যাবে। থ্যাংক ইউ।